তাহলে আমরা শিখছি কি হায়ার ম্যাথের 10 অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তো প্রথমে আমরা বুঝছি দ্বিপদী মানে দুই পদ বিশিষ্ট। আমরা পদ বুঝি কিনা, a প্লাস b কয়টা পদ? 1 মাইনাস x কয়টা পদ? প্রথম পদের নাম, প্রথম পদটা কি 1 আর দ্বিতীয় পদ মাইনাস x। এর প্রথম পদ দ্বিতীয় পদ, অর্থাৎ পদ সবসময় প্লাস চিহ্নের সাহায্যে পৃথকীকৃত হতে হয়। এটা 1 আর এটা মাইনাস x, দুইটা পদ হলেই তাকে বলে দ্বিপদী মানে দুই পদ বিশিষ্ট। দুইটা পদ হলে দ্বিপদ বলে, দুই পদ বিশিষ্ট। এখন আমরা বলছি যে a প্লাস b টু দি পাওয়ার 0 হলে কত হয়? আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে a প্লাস b পাওয়ার 1, তার মানে a প্লাস b। a প্লাস b হোল স্কয়ার আমরা সবাই জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল কিউবও জানি। এখন এখান থেকে প্যাসকেল একটা জিনিস লক্ষ্য করলো যে তুমি যদি খেয়াল করো যখন 3 হচ্ছে তখন দেখো a পাওয়ার 3, তারপরের পদ দেখো a পাওয়ার 2, তারপরের পদে দেখো a পাওয়ার 1, তারপরের পদে দেখো a নেই। যদি তুমি তাই বোঝো তাহলে a প্লাস b টু দি পাওয়ার 4 কি হবে? a টু দি পাওয়ার 4। এর পরের পদে কি হবে? a কিউব, তারপরের পদে হবে a স্কয়ার, তারপরের পদে a, আর তারপরের পদে a থাকবে না। এরপরে কথা হলো তাহলে b এর হিসাবটা কেমন হবে? b যদি শেষের দিক থেকে আসে তাও হয়, এর মতোই হবে। দেখো খেয়াল করে, এটা b 3টা, এটা 2টা, এটা 1টা, এটাই নেই। এভাবে ভাবা যায়। আবার আমি যদি এই পাশ থেকেই ভাববো তাহলে দেখো দ্বিতীয় পদে b শুরু হচ্ছে, তারপরে এক এক করে বাড়ছে এবং সর্বোচ্চ 3 এ গিয়ে থামছে। তাহলে এখানে কি হবে? দ্বিতীয় পদে এই জায়গায় একটা, এর পরেরটা কি হবে? b স্কয়ার, তারপরটা কি হবে? তারপরটা কি হবে? কিন্তু এখন একটা জিনিস থেকে গেল যে এই সংখ্যাগুলি কিভাবে দেব। যেমন এটাই আমি মাঝখানে 2 দিয়েছি, এখানে 3, এখানে 3 দিয়েছি, কিন্তু এখানে 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 কি দেব? তখন প্যাসকেল কি ধরেছে দেখো, এটা কি 1। একটু তুমি যদি সাজাও যে যখন n এর মান, এটাকে আমরা বলি n, n এর মান যখন 0 হচ্ছে তখন কত হচ্ছে? 1। n এর মান যখন 1 হচ্ছে তখন দেখো এর সহগ এটাও 1। উনি এরকম লিখছেন 1 1। তারপরে কত হচ্ছে? 1 2 1, যখন n এর মান 2 হচ্ছে 1 2 1। তারপরে কি হচ্ছে? 1 3 3 1, যখন n এর মান 3 হচ্ছে 1 3 3 1। এটা থেকে একটা জিনিস কিন্তু খেয়াল করা যায় যে দেখো এই 1 আর 1 যোগ করলে দেখো এটা এই 2 মাঝখানে, আবার এই 2 আর 1 যোগ করলে এই দেখো এই 3, এই 2 আর 1 যোগ করলে কি এই 3, অর্থাৎ দুই সংখ্যার মাঝখানে ওই যে যোগফল বসছে। আর দু মাথায় সবসময় কি থাকছে? 1 থাকছে। এটাকে যদি এরকম করি তাহলে এটা দেখতে একটা দু মাথায় সবসময় 1, এই যে 1, আর মাঝখানে কি হচ্ছে? এই দুই যোগফল হচ্ছে। আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি এটা 4 হলে এর মাথায় 1 হবে কিনা? তারপর কত হবে? 3 আর 1 4, তারপরে কত হবে? 6, তারপরে কত হবে? 4 এর মাথায়। তার মানে আমি এখন এটা দিয়ে দিলেই তো হচ্ছে, এখানে 4 দেব, এখানে 6 দেব, এখানে 4 দেব, এখানে 1। তাহলে তোমরা আরেকটা বলো তো, a প্লাস b টু দি পাওয়ার 5 কত হবে? বলো, এই এখান থেকে দেখে দেখে বলবা a টু দি পাওয়ার 5। এবার 4 এর 1 5, বোঝা যাচ্ছে? তাহলে 5 a4 আর b শুরু হবে, তারপর কত হবে? 10 10, এরপর আরো এক কমবে b স্কয়ার, তারপরে আবার 10 a স্কয়ার b কিউব, তারপর 5 a b টু দি পাওয়ার 4, তার শেষ কথায় b টু দি পাওয়ার। তাহলে আমি যদি আমার যদি বলে n এর মান 5, তার জন্য এই দ্বিপদটাকে এক্সপ্যান্ড করো। ইংলিশে কে বলে বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাই মানে দুই, আর এনওএম নম মানে নেম বা ওয়ার্ড, মানে এখানে পদ। তাহলে বাইনোমিয়াল মানে দুই পদ বিশিষ্ট, আর এক্সপ্যান্ড মানে প্রসারিত হওয়া, বিস্তৃত করা। এক্সপ্যানশন মানে বিস্তৃতি, অর্থাৎ দুইটা পদের মাথায় কোনো পাওয়ার থাকলে সেটা বিস্তৃত করলে এতটুকু বিস্তৃত হয়ে এতগুলো হয়ে গেল না?
জিনিসটা কি এতটুকু আছে না বড় হয়ে গেছে? তাই একে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। এখন তোমাদের যদি এরকম বলে a প্লাস b এর মাথায় n এর মান 5, তুমি এটা করো, তাহলে তোমাকে এটা এঁকে নিতে হবে কিনা? এটা এঁকে নিবা কিসের জন্য? এই পদের, প্রত্যেক পদের এই যে আগে যে সংখ্যা আছে শুধু সেই সংখ্যাটার জন্য তো, নাকি আর বির জন্য? সংখ্যাটার জন্য। তাহলে দেখো তো এর মাথায় যখন 5 হচ্ছে, এর বিস্তৃতিতে কয়টা পদ হচ্ছে? 6টা, মানে একটা বেশি হচ্ছে। কারণ এই 5 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এই 5টা, আর একটা একটু থাকছে না, মোট একটা পদ বেশি হচ্ছে। তাহলে মাথায় যদি এখন যদি বলি তোমাদের আমি a প্লাস b এর মাথায় 8, তাহলে কি তোমরা করতে পারবা? ওই দেখি কেমন করতে পারো, এখান থেকেই বলতে হবে, দেখো তুমি পারো কিনা। তাহলে কি বলবা? a টু দি পাওয়ার 8, তারপর এটা কত? একটু খেয়াল করলে দেখো, যখন 5 তখন এটা 5, যখন 4 তখন 2 নাম্বারটা 4, 3 হলে 2 নাম্বারটা 3, 2 হলে 2 নাম্বারটা 2, অর্থাৎ 2 নাম্বারটার সাথে মিল থাকে। তার মানে 8 a 7 b শুরু, তারপরে বলা পাচ্ছি না, পারবো, এটা আঁকতে হবে। তো মনে রাখো এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা সর্বোচ্চ a প্লাস b এর মাথায় 8 এই পর্যন্ত হিসাব করি। তারপরে হিসাবটি করা যায় কি যায় না? যায়, কিন্তু কি হয়ে যায়? বড় হয়ে যায়। এই জন্য আমরা পাওয়ার 8 পর্যন্ত আমরা এই প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সর্বোচ্চ 8 পর্যন্ত করি। তাহলে কথা হলো, এখানে তো আমি 8 বললো, আমার 1 2 এই যে 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাওয়া লাগবে, তারপর তো এর সহগগুলো আমি পাবো, তাই না? তাহলে এখন যদি বলে a প্লাস b এর মাথায় 100 বা 500, তখন তো আমার এই বানাতে বানাতেই তো দিন শেষ, তাই না? তাহলে এর অন্য কোনো বুদ্ধি আছে, বিকল্প আছে, আমরা এখন সেই বিকল্পটা শিখবো। সমস্যা কোথায় বুঝেছো তো? প্যাসকেলের ত্রিভুজ আমরা আর ব্যবহার করব না, করলে হবে কি হবে না? হবে, কিন্তু আমরা এখন অন্য বুদ্ধি বের করব এই সংখ্যাগুলো বের করার জন্য। তো আমি এখন তোমাদের সেটা দেখাই। আমি সেটা বোঝানোর জন্য তোমাদের আমি এখানে যা করা আছে তাই একটা দেখাই, যাতে বুঝতে পারো যে হ্যাঁ এটা দিলেই হবে। সেটা কি? আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে a প্লাস b এটা টু দি পাওয়ার 5 সমান কি হবে? আমরা বলবো a 5। দ্বিতীয় পদে যে 5 হবে, মনে করো আমি জানি নে, নতুন বুদ্ধিতে বের করব। তো সেটার বুদ্ধি হলো এরকম, যেখানে 5 1 লিখতে হবে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তারপর এর মাথায় কত হবে? 4 b শুরু, এর পরের পদে লিখতে হবে 5 2, এরপর 3 হবে, b পর বাড়বে, এরপর কি হবে? 5 3, এরপর আরো এক কমলো, b এর পর বাড়লো 5 4, একটা a b এর পর 4 হলো, আর 5 5 b এর পর 5 হলো। তার মানে এটা এই বুদ্ধিটা আমি যদি করি, তাহলে সে 100 500 সবার জন্য হয়ে যাবে। তো এখন এই 5 1 এর মান কিভাবে বের করব, এই 5 2 এর মান কিভাবে বের করব, সেটা আমরা এখন দেখব। তো 5 1 এগুলির মান কিভাবে বের করব, সেটা খুব সহজ একটা হিসাব। আমি সেটা বোঝানোর জন্য এটা থেকে আগে বোঝাই, এটা তাহলে সুবিধা হবে বুঝতে বেশি, যে 5 3 এটা কিভাবে বের করা যায়। এর মান বের করার নিয়ম হলো, নিচেই যা থাকবে 1 থেকে পর পর সেই পর্যন্ত গুণ করতে হবে। মানে 3 থাকলে 1 গুণ 2 গুণ 3, যদি নিচে 4 থাকে তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4। এটা তোমাদের মনে রাখতে হবে। আর উপরে, এর উপরে কি দেবো? উপরে হলো উপরের যে সংখ্যা আছে সেটা লিখবো, এটাকে এক করে কমাবো, তাহলে 5 গুণ 4 গুণ 3, এইটার পর্যন্ত যেই সমান হয়ে যাবে। মানে এখানে 3টা থাকলে এর 3 পর্যন্ত এসে থেমে যেতে হবে। মানে এখানে যদি 3টা উৎপাদক থাকে, তাহলে এখানেও 3টা হয়ে থেমে যাবে। তাহলে এখন কাটাকাটি করলে আমরা দেখছি যে এই 3 আর এই 3 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 5 গুণ কত? 10। তাহলে এই মানটা নাকি 10 হবে। ওর সাথে মেলায় দেখো দিন ওই জায়গায় 10 আছে কিনা, আছে? তাহলে তো বোঝা যাচ্ছে এইভাবে করলে আমাদের হচ্ছে। তাহলে 5 2 কত হবে দেখো তো? 5 2 নিচে কি লিখবো? 1 গুণ 2, আর উপরে শুরু হবে কত? 5 গুণ 4। আর যাবো? এর সমান সংখ্যক হতে হবে, আর যেতে পারবো না।
মানে এখানে যেহেতু দুইটা উৎপাদক, তাহলে উপরে 5 গুণ 4 এই দুইটাই হতে হবে, ওর বেশি আর যেতে পারবে না, এই লেভেলে থাকা লাগবে। তাহলে এটা কত হচ্ছে 10। দেখো তো 5 টু যে জায়গায়, এটা ওখানে 10 ছিল কিনা, তাহলে ঠিক আছে। 5 1 বলো তো কেমন হবে, নিচে কি হবে আর উপরে কি হবে, আরে যাবে, তাহলে এটা তো 5ই হবে। 5 4 এর বেলায় কি হবে, 1 গুণ 2 গুণ 3 গুণ 4, আর উপরে হবে 5 গুণ 4 গুণ 3 গুণ 2। তাহলে এই যে 3 3 4 4 2 2 কেটে গেলে থাকছে কি, তাহলে 5 4, ওটা 5 কিনা দেখো তো। এই মান কি বের করতে পারবা? যদি না পারো তাহলে ক্যালকুলেটরে দিলেই বের হয়ে যাবে। ক্যালকুলেটরে কি লিখবা, ক্যালকুলেটরে লিখবা ধরো 5 3 এর মানটা বের করবা, এই মানটা বের করবা, তাহলে প্রথমে লিখবা 5, তারপরে ক্যালকুলেটর আছে সি, ক্যালকুলেটর সি আছে, সেটা বাটনে লেখা আছে এরকম এনসিআর এরকম লেখা আছে। প্রথমে 5 লিখবা, তারপরে সিটা লিখবা, তোমার সোজাসুজি উঠবে ক্যালকুলেটরে, তারপরে এরকম 3 লিখবা, যে সমানে চাপ দিবা উঠে যাবে। ক্যালকুলেটরে করে নেওয়া যায়, তাহলে কষ্ট করে বের করাও লাগে না। তো এখানে 5 লেখো, 5 এবার এই যে এনসিআর আছে তো, না এতে নেই, তাতে কি লেখা আছে এরকম এনসিআর, এটা বাটনে লেখা আছে, সেটা চাপতে হয়, তারপরে ওই যে সংখ্যা নিচে আছে সেটা দিলেই হয়ে যায়। কি আছে, প্রথমে লিখবো 5, তারপর শিফট দিয়ে ভাগ দেবো, তারপরে দেবো 3, উত্তর এসে যাবে যে 10 চলে আসবে, এসেছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কত পদ পর্যন্ত পারবো? আমার কি লিমিট থাকলো, না যে কোনো পদ পর্যন্ত বিস্তৃত করতে পারবো? কথা বলো, যে কোনো পদ পর্যন্ত পারবো। তাহলে একটু একটু তোমরা একটু বলো, আমি তোমাদের কাছে তাহলে ছোটখাটো করে একটু জিজ্ঞেস করি। a প্লাস বি এর পাওয়ার হলো 15, তাহলে কি লিখবো বলো তো দেখে, বলো 15, তারপরে কি লিখবো 15 1, এরপর কত 14, বি শুরু, আমি সব বলতে বলবো না, তারপরে 15 2, এরপর 13 বি স্কয়ার, তারপর এটা যে শেষ, তাহলে এরপর 12, আর বির পর এরকম করতে করতে আমি বলছি যে কতগুলো পদ হবে, 16টা পদ হবে। তা বলো তো এর মধ্যে 10 নাম্বার পদটা কত হবে, না 11 নাম্বার পদটা কত হবে? এই জায়গায় তাকে লিখতে বলছি 11তম পদ। তাহলে এবার তোমাদের মাথায় একটা জিনিস, 15/10 এখানে হবে 15/10, এটা পারতে হবে। তাহলে এর পাওয়ার কত হবে আর বির পাওয়ার কত হবে? একটু আমরা দেখি, একটা জিনিস খেয়াল করি, সেটা হলো দেখো 2 নাম্বার পদ এখানে 1, এটা তো 2 নাম্বার পদ, সেখানে এখানে 1, 3 নাম্বার পদে 2, 4 নাম্বার পদে 3, তাহলে 11 নাম্বার পদে 10 হবে, আর উপরে তো 15 হচ্ছেই, বুঝা গেল এটা? এরপরে খেয়াল করে দেখো, এই যে এই বি এর পাওয়ার আর এইটা একই সবসময়, এখানে 1 তাহলে বির পাওয়ার 1, এখানে 2 তাহলে বির পাওয়ার 2, এখানে 3 তাহলে বির পাওয়ার 3, তাহলে এখানে 10 তাহলে এখানে বির পাওয়ার কত হলো? আর এর পাওয়ারের বিষয়টা দেখো, এইটা থেকে এটা বাদ দিলে যত হয় এর পাওয়ার তত। 15 থেকে 2 বাদ দিলে 13, 15 থেকে 3 বাদ দিলে 12, তাহলে এখানে কি 15 থেকে 10 বাদ দিলে কত? তাহলে এর পাওয়ার হবে 5। তাহলে বুঝতে পারছি যে যততম পদ এই জায়গায় তার থেকে 1 কম হচ্ছে, এর মাথায় হচ্ছে এই দুইয়ের বিয়োগফল, আর বির মাথায় হচ্ছে নিচেরটা, কারণ দ্বিতীয় পদের 1 হচ্ছে, দ্বিতীয় পদে বিও শুরু হচ্ছে, তৃতীয় পদে এখানে 2 হচ্ছে, তৃতীয় পদে বি 2টা হচ্ছে, কারণ ওটা যত নিচে যত হচ্ছে বির পাওয়ারও তত থাকছে। দেখি কতটুকু তোমাদের শেখা কিন্তু হয়ে গেছে, আমরা দ্বিপদী বিস্তৃতি শিখে ফেলেছি। এবার তোমাদের এটা নিয়ে যেটুকু আর যে কাজ সেটা করাই, তাহলে বুঝতে পারবে যে তোমরা কিভাবে থিওরিটিক্যালি তোমরা জবাব দিতে পারো, তাতে বোঝা যাবে তোমরা কতটা ভালো বুঝেছো। আমি এখন আমার মূল টার্গেট এটা,
a প্লাস বি টু দি পাওয়ার n। তো আমি এখন এই a প্লাস বি না দিয়ে এটাকে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এই আকারে দিলাম। তাহলে এবার বলো তো আমি কিভাবে লিখবো? এও তো দুইটা পদ, তার মাথায় n আছে, আমার এখন কি করতে হবে? বিস্তৃত করতে হবে। তো বলো তো কিভাবে লিখবো? প্রথমে লিখবো x এর পাওয়ার n। সবাই কি বুঝেছে এটা? তারপরে কি লিখবো? n অন, তারপর x এর পাওয়ার কি হবে? এই দিয়ে আবার তোমরা যখন জানতে এটা যা পাওয়ার হবে কিনা এক কম হবে, তাহলে এক মাইনাস। সেভাবে বললেও বলতে পারছো, কিন্তু বেশি ভালো হবে বুঝলে যে এটা মাইনাস এটা হচ্ছে। আর y শুরু, তারপর একটা n 2, x এর পাওয়ার n মাইনাস 2, y এর পাওয়ার এখানে যা হবে। বোঝা যায় না? কেমন বোঝা যায় একটু পরেই বুঝতে পারবো আমি। চতুর্থ পদে এখানে 3 হবে, তাই না? x এর পাওয়ার হবে n মাইনাস 3, y এর পাওয়ার হবে 3। আচ্ছা বলো, এর এইটা হলো r প্লাস 1তম পদ, r প্লাস 1তম পদ, তাহলে এটা কত হবে? তোমরা বললে 2 নাম্বার পদে 1 হবে, তাহলে r প্লাস 1তম পদে কত হবে? তাই হয়, যততম পদ তত কি এখানে হয়? r প্লাস 1 মাইনাস 1। হ্যাঁ ঠিক, ঠিক না? এটা যত হবে, এটা যদি 15 বলি তাহলে তুমি না 14 লিখছো, তাহলে এখানে এক বাদ দিবা, এক বাদ দিলে কত হইলো? তাহলে উপরে হবে n, নিচে হবে r। x এর পাওয়ার এখান থেকে না শেখা থাকলে এইভাবে ওই গোড়া থেকে এসে তুমি আর বলতে পারবে না, কি হবে? y এর পাওয়ার r। এটাকে বলা হয় সাধারণ পদ। কোন একটা দ্বিপদী বিস্তৃতির কমন টার্ম সাধারণ পদ মানে r প্লাস 1তম পদ। সাধারণ পদ মানে হলো r প্লাস 1তম পদ। আর সেটা আমরা শিখে ফেললাম, উপরে হয় n, নিচে হয় কি r। x এর পাওয়ার হয় এই দুইয়ের বিয়োগফল n মাইনাস r, আর y এর পাওয়ার হয় নিচেরটা r। দেখো এইটা বুঝেছো কিনা? এবার এটাকে আরেকটু সহজ করব, সিম্পল করব। আর কি করব? এটা সহজ করব। সহজ করা কি আসলে সহজ? আমি আমার স্যারের কাছ থেকে শুনছিলাম যে রবীন্দ্রনাথকে নাকি কেউ একদিন বলেছিল যে আপনি কঠিন করে লেখেন কেন, একটু সহজ করে লিখতে পারেন না? রবীন্দ্রনাথ নাকি উত্তরে বলেছিল যে সহজ করে লিখতে সবে কহে যে, সহজ করে যায় না লেখা সহজে। সহজ করে লেখাও তো সহজ না। তো আমরা আসলে এই সহজ করছি, কিন্তু সেই সহজ করাটাই ধরতে পারাটা অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা পরে আসি, তোমরা এটা অনুযায়ী বলতো এটার বিস্তৃতি কি হবে? এটাই হলো আমার শেষ বিস্তৃতির শেষ কথা, মানে শেখানো শেষ হয়ে গেছে, আগেই বললাম শেষ। তাহলে আবার শেষ বলছি, একটু এই জিনিসটাকে অ্যাপ্লাই করাচ্ছি, জাস্ট নতুন কোনো কিছু নেই দ্বিপদী বিস্তৃতিতে। তাহলে এখন এখানে দিলাম n, তাহলে বলো তো কিভাবে লিখবো আমি? এটা কিন্তু সহজ হয়ে গেল। তো দেখা যাক এই সহজ তোমরা কতটা সহজ করতে পারবে। 1 এর পাওয়ার n মানে কি 1, তাহলে এটা লিখে দিলাম 1 এর পাওয়ার যাই দিই না কেন 1 ই তো হবে। তারপর n অন, তারপর 1 এর পাওয়ার n মাইনাস 1 লিখতে হবে। আর তাহলে এটা লিখলাম না, তাহলে শুধু x লিখলাম, তাই না? তাহলে তো পদ ছোট হয়ে গেল, ফাইন হলো। শুধু প্রথমবারে 1টা লিখলাম কারণ ওই একাই ছিল তাই, কিন্তু এর পরের বারে 1 এর পাওয়ার যাই দিই 1 হবে। 1 এখানে গুণ করলেও তো, তাহলে এর পরেরটা কি হবে? n2 x স্কয়ার, তারপর n3 x কিউব, এরকম চলতে থাকবে না? এটা খুব সুন্দর হলো কেন? প্রথম পদটা 1 হওয়ার কারণে এইসব জায়গায় নেই হয়ে গেল। আর দ্বিতীয় পদ তো ফাইন সুন্দরই ছিল। দ্বিতীয় পদ সবসময় বলে নিচেই যত আমার পাওয়ার তত, নিচেই যত আমার পাওয়ার তত। তাহলে যেহেতু এটা দ্বিতীয়টাই আছে, দ্বিতীয় অর্থাৎ এক্সট্রা আছে, তাই এখানে যত x এর পাওয়ার তত 2, তাহলে x এর পাওয়ার 2 3, তাহলে x এর পাওয়ার
10, তাহলে বলে ফেলো এর r প্লাস 1তম পদ কত, মানে কমন টার্ম কত বলে ফেলো। n, বলো বলো, n r, আর কি লিখবো, x এর পাওয়ার r, আর কিছু, আর কিছু। তাহলে আমি এটা মুছে দিই, এটা একই তো, আমার এটাও দরকার, আমার এটাও দরকার। এটাকে আর একটু সহজ করব। এটা সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। কেন সহজ হলো? কারণ একটা পদ 1 হয়ে যাওয়ার কারণে আমার ওই জায়গায় দুটো করে লিখতে হয়নি, শুধু দ্বিতীয় y এর জায়গায় সব x লিখে দিলেই হয়ে গেছে, আর x এর জায়গায় সব 1 বলে এগুলো সব নেই হয়ে গেছে। খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা মুছে দিয়ে ওই সমীকরণটাকে আরেকটু সহজ করব কিভাবে সেটা দেখি। এই n on এটা সমান কত একটু বলো। নিচে কি হবে 1, আর উপরে হবে n, আর তো কিছু না, এই ফলাফল। তাহলে n2 এটা কত হবে বলো, বলো নিচে কি লিখবো, 1 গুণ 2, আর উপরে n ইনটু n এর থেকে 1 কম। এটা যেহেতু দুটো উৎপাদক, তাহলে ওর কয়টা হবে, n আর n 1 এই পর্যন্ত। তাহলে মোট মিলে কি দাঁড়াচ্ছে, n ইনটু n 1 বাই 2। তারপরে n3, এটা কি লিখবো, 1 ইনটু 2 ইনটু 3। এবার কিন্তু তোমার ক্যালকুলেটর আর পারবে না, তাহলে এটা শিখলাম কেন, এবার কাজে লাগছে। আমি বলছি লিখবো, তোমার ক্যালকুলেটর তো এরকম লিখতে পারবে না, তুমি তো লিখতে পারবে না, সংখ্যা না থাকলে সে n দিয়ে কি বের করতে পারবে? তাহলে এখন তোমাকে এটা শিখতেই হবে। তাহলে এখানে হবে n, এখানে হবে n 1, আর একটা হবে কি n 2, তিনটা উৎপাদক হলো। তাহলে উপরে হলো n ইনটু n 1 ইনটু n 2, আর নিচেই কত, 6, আমি লিখবো 3। কি লিখেছি, 3, একটা চিহ্ন দিয়েছি। এই চিহ্নটার অর্থ হলো যার পাশে এটাকে দেব 1 থেকে সংখ্যাটা অত পর্যন্ত গুণ হবে। এই 3 ফ্যাক্টরিয়াল মানেই 6, তোমার ওখানে আছে দেখো 3 লেখা আছে ক্যালকুলেটরে, আর ফ্যাক্টরিয়াল দেয়া আছে এখানে আছে দেখো, x ফ্যাক্টরিয়াল লেখা আছে দেখো, পাইছো না? কোন বাটন এটা, শিফট লিখে ওই মোডের নিচেরটাই তো 3 ফ্যাক্টরিয়াল 3 লিখে হচ্ছে শিফট চেপে ওখানে চাপ দাও, দেখো 6 এসে গেছে। তার মানে 5 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। এটা কি বুঝলে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? তাহলে এটাকে 2 ফ্যাক্টরিয়াল লেখা যায় না, লেখা যায়। তাহলে আরেকটা বলো, n4, তাহলে কি হবে, উপরে হলো n ইনটু n 1 ইনটু n 2 ইনটু n কয়টা হবে, 4টা, কারণ নিচেই হলো 4, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ, তার মানে কি 4 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এবার তোমরা কেমন বুঝেছো এটা বললে কমপ্লিট করে ফেলবো। n r এটা বলো, তাহলে নিচেই r r কি ফ্যাক্টরিয়াল, তো ফ্যাক্টরিয়াল বলবো তো, 4 ফ্যাক্টরিয়াল, এখানে 4 হলে 4 ফ্যাক্টরিয়াল, 3 হলে 3 ফ্যাক্টরিয়াল, আর উপরে শুধু n। আর মানে তো হতে পারে 5, 7, 10, 12, 50, হতে পারে না? তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি 4 হয় উপরে উৎপাদক হবে 4টা, কিন্তু সেই উৎপাদক গুলো শুরু হবে কত থেকে, তাহলে এরও শুরু হবে n থেকে, তাহলে n ইনটু n 1 ইনটু n 2, এইভাবে উৎপাদকগুলি যেতে থাকবে, আর শেষ হবে কত দেখেছো, এখানে যদি 4 হয় তাহলে এখানে 3 মাইনাসের গিয়ে শেষ হবে, এখানে যদি 3 হয় তাহলে 2 মাইনাসে গিয়ে শেষ হবে, দেখেছো, 2 হলে মাইনাস 1 এ গিয়ে শেষ হবে। তাহলে এটা যেহেতু r, তাহলে কত গিয়ে শেষ হবে, n থেকে r মাইনাস 1 বাদ যায় গিয়ে শেষ হবে, তাই না? এখানে যা তার থেকে 1 কম বাদ পর্যন্ত গিয়ে শেষ হবে, তাহলে ব্র্যাকেট তুলে দিলে n r প্লাস 1। দেখো বুঝিছো কিনা, এখানে উৎপাদক আছে আর সংখ্যক, এখানে দেখো 3 হলে 3টা উৎপাদক, তাহলে আর হলে কয়টা উৎপাদক আছে, আর সংখ্যক জিনিস গুণ আছে। এবার কষ্ট হয়ে গেল, সহজ করলাম তো, সহজ অত সহজ না।
তাহলে আমার দ্বিপদী বিস্তৃতিতে যা যা বলার ছিল আমি বলে ফেলেছি, কিন্তু যারা বেশি জানতে চায়, যাদের বেশি জানার আগ্রহ আছে, তাদের এরকম মনে হবে যে এই যে থ্রি, উপরে থ্রি নিচে টু, উপরে ফাইভ নিচে ফোর, বা 5 1, এই যে মান বের করছে এই জিনিসটা আসলে কি, ওটা এরকম করলে তো ওইগুলো মিলে যাচ্ছে দেখছি, এই জিনিসটা আসলে কি? তো তার জন্য তোমরা অলরেডি ওই যে মান বের করার সময় দেখেছো কি এন সি আর, অর্থাৎ এটা হলো এরকম যে 5 2, এটা আসলে মানে হলো 5 C 2, তোমাদের বইয়ে এটাও দেয়া আছে, এটা না লিখে এটা লিখলেও সে একই কথা বোঝায়। এটা লিখে এটার মান বের করতে গেলেও তো 5C 2 দিয়ে বের করতে হয়। তো এটা আসলে সি, সি মানে হলো কম্বিনেশন। এই যে সি দেখছো, সিটার মূল ফুল ফর্ম হলো কম্বিনেশন, বাংলায় বলে সমাবেশ, বাংলায় বলে সমাবেশ। তো তোমরা এই ক্লাস পরে গিয়ে, এর পরের ক্লাসে যখন উঠবা, তখন তখন তোমাদের আবার এই দ্বিপদী বিস্তৃতি বলে অধ্যায় থাকবে, অধ্যায় নাম্বার 5, সেটা সেকেন্ড পার্টের, বলবো 2 পার্ট তো। তো এই দ্বিপদী বিস্তৃতিতে গিয়ে সেখানে এইটা বোঝানোর আগে ফার্স্ট পার্টের 5 অধ্যায় একটা অধ্যায় থাকবে, অধ্যায়ের নাম বিন্যাস সমাবেশ। আমি শুধু বোঝানোর জন্য বিষয়টা কি কি থাকবে, বিন্যাস সমাবেশ থাকবে ম্যাথের ফার্স্ট পার্টের 5 অধ্যায়ে, আর এই দ্বিপদী থাকবে সেকেন্ড পার্টের 5 অধ্যায়ে। তো সেখানে বিন্যাস না শিখলে কম্বিনেশন বোঝাটা একটু কঠিন হয়, কিন্তু কম্বিনেশন জিনিসটা কি তা তোমাদের একটা ধারণা দিই, তোমরা তাহলে বুঝতে পারবা একটু অর্ধেক। মনে করো তোমরা এখানে 6 জন লোক আছো, এই 6 জন থেকে আমি একজন লোককে নেব, যে কোনো একজনকে নেব, আমি কয় রকম এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবো? 6 রকমের, হয় আমি আজমিরের নেব, না হয় শান্তরের নেব, না হয় সাহাবরের নেব, এরকম এক একজনকে নিয়ে আমি কয় রকম নিতে পারবো। আর অর্থাৎ আমি এখান থেকে একজন বাছাই করার উপায় থাকবে আমার 6টি। তাই 6 6 সি অন, মানে তোমরা বললে 6 উপায়, এই যে 6। এখন যদি আমি বলি যে আচ্ছা তোমাদের 6 জন থেকে প্রতিবার আমি 2 জন করে নেব, তাহলে আমি কতগুলো উপায় করতে পারবো তা কি তোমরা জানো? দেখো আমি এই দুজনের নিতে পারি, এই দুজনের, তারপর এর সাথে ওর নিতে পারি 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, ওরে ধরে ওরে সবসময় রাখিছি, তাতে হচ্ছে 5 রকম। তোমারে ধরে হবে 4 রকম, তোমারে শুরুতে রাখবো, তোমার আর ওর নিলাম, তাহলে আগের মতো তো না, তাহলে 1 2 3 4, তাহলে 5 আর 4 কত? আগে হলো 5 রকম, এখন হলো আরো 4 রকম, 5 আর 4 9 রকম। এবার তোমারে নিয়ে আবার 1 2 3 9 আর 3 12 রকম, তাহলে তোমারে নিয়ে 1 2, তাহলে 12 আর 2 14, তাহলে তোমারে নিয়ে তাহলে কয়টা উপায় হচ্ছে? 15। তাহলে 6C2 আসলে 15 হয় কিনা আমরা একটু দেখি। 1 গুণ 2 6 গুণ 5, হ্যাঁ 15ই হয়। দেখছো, তার মানে 6 জন থেকে প্রতিবারে আমি যে কোনো 2 জনকে নেব, এইভাবে আমি বাছাই করার উপায় কতগুলি, আমার আমি কতভাবে বাছাই করতে পারবো। আমি হলো দেখালাম প্রথম জনকে রেখে তার সাথে যে কোনো একজনকে নিয়ে 5 ভাবে গঠন করতে পারলাম, ওরে আর নেব না, ওরে তো এইভাবে নিয়ে তো তৈরি করেছে। দ্বিতীয় জনকে রেখে সবার সাথে নিয়ে আবার 5 রকম করতে পারলাম, এইভাবে করে আমি এই 6 জন থেকে প্রতিবারে 2 জন নিয়ে আমি দল গঠন করতে পারছি। সমাবেশ মানে দল, বা বাছাই করতে পারছি, তার সংখ্যা হচ্ছে কত? 15। তাই আমরা এটাকে 15 লিখছি। কিন্তু যখন আমি যদি বলি 6C6, তাহলে কত হবে? 6 জন থেকে আমি 6 জনকে নিয়ে এক দল বানাবো, কত রকমের বানাতে পারবো? একটাই উপায়, আপনি 6 জনের নিয়েছেন, আবার কি করবেন? তাহলে এরকম উপায় থাকে একটা। এটা তোমরা ওই যে উপসেট লিখতে না, তার মতো না, তোমরা যখন 4 উপাদান বিশিষ্ট একটা সেট থাকতো, তা থেকে উপসেট তৈরি করতে বলতে একটা করে উপাদান নিয়ে নিয়ে 4টে হলো, 2টো করে নিয়ে নিয়ে 6টা হলো, 3টে করে নিয়ে নিয়ে 4টে হলো, আর যখন 4টে নিছিলে এরকম একটা হলো, আর একটা কাউকে নিলে না এরকম একটা হলো, এরকম হতো না? এখন এই জায়গায় আমি কাউকে নিলাম না, এই ব্যবস্থাটা নেই, তাই 15টা হচ্ছে, তাহলে 16টা হতো, তাই তো না? আমি তো এরকম কথা বলিনি, আমি তো সবগুলো করিনি। আমি তো 6 জন থেকে একজন নিয়ে কত রকমের বাছাই করতে পারি, 6 জন থেকে 2 জন নিয়ে কত রকমের বাছাই করতে পারি, সেগুলি বলেছি। তাহলে মোটামুটি মানে বুঝেছো যে এটা, আর ওটা তো বলছি 6 জন থেকে 6 জনে নিয়ে একরকম, আর কাউকে নেইনি, তাহলে তো মোট 6 জন লোকের থেকে, ঘটনাটা এরকম, 6 জন লোকের থেকে, মনে করো তোমার 6 জন বন্ধু আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম,
তোমার 6 জন বন্ধু আছে, এখন তুমি এই 6 জন বন্ধুকে দাওয়াত দিতে চাও, কিন্তু তোমার মনে হচ্ছে দাওয়াত একজনের দিই, তার শেষ হয়ে গেছে কেন? তাহলে কি এরকম ভাবে মোট 6 জন লোকের থেকে যে কোনো 1 জন বা 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জনকেই মোট কত রকমের দাওয়াত দেওয়া যায় সেটা বলছিলাম। ওইটার সংখ্যা হবে ওই যে উপসেটের 6 সদস্য বিশিষ্ট একটা সেটের যতগুলো উপসেট হতে পারে তার থেকে 1 কম, মানে যে কাউকে নেব না এই উপায়টা আমরা বাদ দিচ্ছি, যে কোনো একজনকে বা একাধিক জনকে কিভাবে দাওয়াত দেওয়া যায়। তো সেটা ওইভাবে বের করা যাবে, এটা নিয়ে পরে আলোচনা হবে। একটু অর্ধেক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে সমাবেশ জিনিসটা আসলে কি। তাই সবসময় 6 জন থেকে 6 জনে একভাবে নেওয়া যায় বলে 6 মানে 1ই হবে, আর 6 জন থেকে একজনকে 6 ভাবে নেওয়া যায়, 5 জন থেকে একজন 5 ভাবে নেওয়া যায়, তাহলে 5 1 এটা মানে 5 হবে, 6 1 মানে এটা হবে 6। একটু অর্ধেক বোঝা গেল না? ফুল বুঝতে গেলে আমি তো বললাম যে এর পরে গিয়ে এর নিয়ে বিস্তারিত আছে। তাহলে এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায় আমার আবার পরে থাকবে কিনা? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরবর্তী ক্লাসে থাকে, তাই ক্লাসে খুবই গুরুত্ব দিয়ে শিখতে হয়। কেন? পরের ক্লাসে পরে দেখবো, এখন শুনে লাভ কি? লাভটা হলো এই, তুমি যদি এটা বোঝো যে ওই পরের ক্লাসে আছে মানে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় স্যাররা দেবে, মানে পরের ক্লাসে যে জিনিসগুলো থাকে সেগুলো এই ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ হয়। যেমন আংশিক ভগ্নাংশ শিখেছো না, এটা পরের ক্লাসে গিয়ে তুমি ইন্টিগ্রেশন করতে গেলে তোমার আবার লাগবে, তাহলে তুমি তখন কি আবার শিখবা? তাই এটা ভালো করে শিখে নেওয়া দরকার এই ক্লাস থেকে। তাই স্যাররা মানে যারা কোশ্চেন করে তারা বেশিরভাগ এই দ্বিপদী এই আংশিক ভগ্নাংশ দেয়, যাতে পরের ক্লাসে গিয়ে সে ঠিকঠাক এটা পারে। দ্বিপদী বিস্তৃতি এখানে ভালো করে করে নেওয়া, কিছুটা করে নেওয়া যাতে পরের ক্লাসে গিয়ে সে পারে। কারণ পরের ক্লাসে দ্বিপদী বিস্তৃতির এটুকু ছাড়াও আরো একটু অ্যাডভান্স হবে। আর একটু অ্যাডভান্স হবে বলতে মাথার পাওয়ার এখন যা আমরা করব তার পাওয়ার হবে শূন্য বা ধনাত্মক, মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এই পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, এই পাওয়ার যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে, সেই সবগুলি নিয়ে আলোচনাও হবে সেখানে। এই ক্লাসে কিন্তু এই আলোচনাগুলি নেই, মাথায় কিন্তু ধরিয়ে দিলাম যেরকম আরো কিছু আছে। তো এখানে আমার যতটুকু তা শেষ হয়ে গেছে। তাহলে তোমাদের কাজ হলো এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের আমি যদি একটা অঙ্ক বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে কি করছি না করছি। তোমরা তাহলে দেখো তো একটা অঙ্ক বলি। এক জায়গায় থাকলো 1 + 5y, এর মাথায় হলো 4। বললো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এই এই মানে এই দ্বিপদটাকে কি করো, বিস্তৃত করো, এটাকে বিস্তৃত করো। তাহলে তোমার প্রথমে কি করতে হবে, 4 পর্যন্ত তো লিখে দিতে হবে। তাহলে তুমি কি লিখবা, 1 1 1 1 আর 1 2, এর মাথায় 1 এর মাথায় 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1, এই পর্যন্ত লাগবে, এই পর্যন্ত লাগবে। এখন ত্রিভুজ চিহ্ন দিতে হবে আমি কিন্তু বলিনি, প্রথমে বলবা প্যাসকেলের ত্রিভুজ আঁকি, এঁকে নিবা। এবার তুমি কি করবা, এটাকে লিখবা 1 + 5y, এর মাথায় 4, এর সমান তোমার কি হয়েছিল 1 লিখবা, মানে 1 এর মাথায় 4 মানে 1। এরপর ওই যে 4 1 ওইসব তার ভাবা লাগবে না, এটা পেয়ে গেছি। তাহলে 4 ইনটু কি, দ্বিতীয় পদ শুরু হয়, তাহলে 5y যোগ কত 6 দ্বিতীয় পদের স্কয়ার, তারপরে কত 4 5y এর কিউব, তারপর তো 1, তাহলে 5y এর মাথায় 4। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 20y, 25 6 25 150y স্কয়ার, 5 এর কিউব করলে তার সাথে 4 গুণ, তাহলে 125, তাহলে 500 হচ্ছে 500 y কিউব। আর এটা হচ্ছে 125 এর আবার 5 দিয়ে গুণ, তাহলে 125 625 হচ্ছে 625, তাহলে 625 y টু দি পাওয়ার 4, এটা হলো উত্তর। আজ যদি প্যাসকেলের ত্রিভুজ না বলতো, উল্লেখ করে না দিত, তখন কিভাবে করতাম, তখন লিখতাম কি 1 + 5y এর পাওয়ার 4, দেখে লিখতাম 1, এখানে লিখতাম 4 1, চাই না 4 1 দ্বিতীয় পদ এই যে শুরু, তারপর লিখতাম 4 2 এই যে দ্বিতীয় পদ তার স্কয়ার, এইখানে 2 তাহলে এখানে 2, 4 3 এই 5y এর মাথায় 3, 4 4 5y এর মাথায় 4,
আর 5y এর মাথায় এই এত দূর চলে গেলাম কেন, 2 3 4। এবার কি লিখতে হবে, এটাই তো শেষ। যখন এই দুটো সেম হয়ে যায় তখন শেষ হয়ে যায়। তাহলে মোট মিলে আমার কিন্তু কত হচ্ছে 1, এটাকে ভাঙলে সেই 4 গুণ সেই 5y হবে, এটাকে উপরে নিচে নিচে হচ্ছে 1 গুণ 2, উপরে হচ্ছে 4 গুণ 3। তাহলে 12 কে হলো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 গুণ 5y, তাহলে 25y স্কয়ার, এখানে 4 3, তার মানে আবার হচ্ছে কত 4, আর ওখানে হবে 125y কিউব, এটা তো 1, এখানে হচ্ছে 625y4। বুঝতে পারছো, পারবো বলে মনে হচ্ছে? তাহলে তোমাদের এবার কাজ হলো 10.1 আর 10.2 এর সব উদাহরণ গুলো দেখে আসে। এটা এই যে প্যাসকেলের সাহায্যে করতে বলেছে, প্যাসকেল করেছে করে এই যে নিচে থেকে এরকম করেছে। তাহলে প্যাসকেলটা কি করতে করেছে, এটা যদি দেয় না মানে বুঝে নেই আসলে, এই সংখ্যাটা বের করার জন্যই তো প্যাসকেলের ত্রিভুজ। এখন ওইটা করে আমি যদি আবার এখানে এটা দিই, তার মানে তো আমি প্যাসকেল ত্রিভুজ নেইনি। তাহলে কি হবে, তোমরা উত্তর দাও। না, ডাইরেক্ট বসাতে হবে, ডাইরেক্ট মান বসাতে হবে। তো এতটুকুই দ্বিপদী বিস্তৃতিতে, এতটুকু তোমরা দ্বিপদী বিস্তৃতি তোমরা যদি চাও, এই একটা এই যে ক্লাসটা দেখেছো, যদি বলো আমি ভুলে গেছি কি বলেছেন তা ভুলে গেছি, তাও আবার গিয়ে ফোনে গিয়ে আবার দেখে নেবা। বুঝতে পারছো, ওই মানিক স্যার বিডি লিখলেই চলে আসবে। না বিডি মানিক স্যার, আমি তো নিজে তো দেখি নে, বিডি মানিক স্যার, বিডি মানে বাংলাদেশ। তো এটা দিয়ে দিলে তুমি কি করতে পারবা, এটা আবার দেখতে পারবা। যদি ভুলে যাই যে স্যার আপনি তুলতে দেননি, তোলা তো দরকার নেই, দেখে নিলে কি খুব কঠিন বলে মনে হলো? একদম টোটালি দ্বিপদী বিস্তৃতি শেখাই ফেলেছি। যদি আমি আরো শিখবো, তাহলে ইন্টারমিডিয়েটটাও একটু শিখিয়ে দেবো। যদি বলে আপনি ওগুলো, হ্যাঁ আমি তো ওগুলোও করাই, আমি তো ইন্টারমিডিয়েটদেরও করাই, আমি জানি এইটা কোথায় আছে, কেন এটা এই ক্লাসে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যদি চাও আরো স্যার অ্যাডভান্স শিখবো, আরো বেশি শেখান, আরো বেশি কি কি হবে জানো, এখানে এখনো কিছু কাজ আছে তোমাদের। যেমন আরো বেশি হলে মধ্যপদ নির্ণয়, একটা বিস্তৃতির যদি মাথায় এখানে থাকে হলো 6, তাহলে পদ হবে কয়টা, 7টা। বললো মাঝখানের পদ বের করো, তা 4 নাম্বার পদ, ওগুলো তাদের সহজে বের করতে পারবা। তোমার যদি মধ্যক সংক্রান্ত জ্ঞান থাকে পরিসংখ্যানের, তাহলে এটা হয়ে যাচ্ছে। তারপরে যদি এখানে পদ সংখ্যা থাকে হলো তোমার, এখানে যদি থাকে 7, তাহলে পদ সংখ্যা হবে কত, 8টা। তখন 8 এর অর্ধেক কত, 4 আর 5, 4 আর 5তম পদের মান হবে মধ্যক। তখন মধ্যক কয়টা উত্তর বের হবে, মধ্যপদ হবে 2টো। আবার মধ্যকের বেলায় তো ওই দুটো পদ বের করে তোমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় করে তা করতে হবে না, দুটোই মধ্যপদ। তাহলে এরকম এই সব কথাগুলি আছে। আর ওই r প্লাস 1তম পদ সাধারণ পদ, তা নিয়ে আরো কিছু অঙ্ক টঙ্ক করা যায়। আর শেখানো বাড়তি, আরো বাড়তি শিখলে ওই যে তোমার কি মাইনাস পাওয়ার হলে কেমন হবে, ভগ্নাংশ পাওয়ার হলে কেমন হবে, এগুলি শেখানো যায়। কিন্তু তার জন্য মেলা যে কাঠখড় পড়াতে হবে তা না। তাই আমি বলি কি, এসএসসি যারা ঠিকঠাক করে যাচ্ছে, এইচএসসি নাথিং, কোনো ব্যাপারই না। কিন্তু যে বলবে আমার এসএসসি তে দ্বিপদী বিস্তৃতি স্যার ওই হয়তো পারতাম মোটামুটি, তাহলে ওই জায়গায় তখন কি মোটামুটি, তার মানে তো সমস্যা আছে। তাহলে ওই জায়গায় গিয়ে তার এই পুরো জিনিসটা মিলে আরো কঠিন বা কষ্টকর হয়ে যাবে। কিন্তু এটা ক্লিয়ার দেখাও যে স্যার আমি গতিবিদ্যা, গতি খুব ভালো পারি, গতি থেকে যে অঙ্ক দেবেন করে দেবো ফিজিক্সের। তাহলে ওখানে দেখো, ওখানে গতিবিদ্যা অধ্যায় রয়েছে, এখানে 2 অধ্যায় গতি, ওখানে 3 অধ্যায় গতি। তো দেখবা যে তার তুমি কতগুলো পেরে যাচ্ছ, 3 ভাগে 2 ভাগ পেরে যাচ্ছ, 1 ভাগ বাকি, মানে 3টা ধরন আছে, তার 2টাই এসএসসি তেই করে গেছো, আর একটাই নতুন করে শিখতে হচ্ছে, যা এসএসসি এর মতো করে একটু অ্যাডভান্স। সে অ্যাডভান্সটা আবার সহজ, কিন্তু যদি এসএসসি ভালো পারে না, এসএসসি তে ল্যাক, ইন্টারে কিন্তু সব কঠিন হয়ে যাবে। এসএসসি তে আবার একদল ভালো রেজাল্ট করার জন্য বাদ দেয় সব, এটা না করলেও হয় স্যার, আমি তো বুদ্ধি করে করেছি, ওটা বাদ এটা বাদ, এই করা প্র্যাকটিস করেছি, তাই তাই লিখেছি। ওই তুমি তাই করো, এসএসসি পর্যন্ত পড়বা, পড়াশোনা আর করার ইচ্ছা করতে কিছু হবে না। বুঝেছো? তাই হয়তো তোমাদের সামনে এই পুরোটাই ঘুরায় ফেরায়, আমি জানি না কতটুকু ধরতে পেরেছো। তো চেষ্টা করেছি, তোমরা সেভাবে করে নিয়ে দেখো। যদি আবারও দেখতে চাও তুমি নিয়ে দেখবা, আর বাড়ি থেকে আগে বইটা পড়বা, মূল বইটা উদাহরণ থেকে পড়বা, পড়ে তারপর অনুশীলনের অঙ্ক দেখবা, দেখবা সবই পারছো। এটা বন্ধ করে দেওয়া